সাইফানের সাথে দেখা করবি সিজদা? তুই যদি চাস তোরা সাইফানের দেখা করার ব্যবস্থা করে দিতে পারি। নিজেদের মধ্যে কথা বলে নিতে পারবি। না মামু, এসবের কোনো প্রয়োজন নেই। যার সাথে সংসার করবি তাকে বিয়ের আগে এক নজর দেখবি না? তুমি তো দেখেছো। আমার আর ঘটা করে দেহনের কোনো দরকার নেই মামু। আমি সাইফানকে সরাসরি দেখি নাই, ফোনে সাইফানের ছবি দেখেছি। তোকে তো বলাই হয়নি, সাইফান একজন আর্মি অফিসার। গায়ের রং একটু চাপা হলেও একজন সুদর্শন পুরুষ। তুই নিজে চোখেই দেখ বলে রাশেদ চৌধুরী নিজের ফোন থেকে সাইফনের ইউনিফর্ম পরা একটা ছবি সিজদার সামনে রেখে বলল, কেমন? সিজদা একটু লজ্জা পেয়ে, যেমন হয় হোক, এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই মামু। রাশেদ চৌধুরী কিছু বলার আগে বিথি চৌধুরী বললেন, সমস্যা থাকার তো কোনো কথা না সিজদা। বড়লোক বাড়ি বউ হবি, তোর চোখ তো এখন বড় বড় হয়ে গেছে, সাথে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। মামার সাথে নির্লজ্জের মতো বিয়ের ব্যাপারে নিয়ে আলোচনা করছে। ছি সিজদা, ছি। এখানে নির্লজ্জের কি দেখলে বিথি? এই কাজটা তো তোমার করার কথা ছিল, কিন্তু না, তুমি তো হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। সিজদার এত ভালো পাত্রের সাথে বিয়ে হচ্ছে, এটা তুমি কিছুতেই মানতে পারছো না। তুমি চেয়েছিলে কোনো দারোয়ান বা ড্রাইভারের সাথে সিজদার বিয়ে দিতে, কিন্তু যখন দেখলে তোমার সেই চাওয়া পূরণ হয়নি, তখন থেকে তোমার চোখ জ্বলছে। আর মাত্র কালকের দিনটা, পরশুদিন মেয়েটা চলেই যাবে। তাই দয়া করে এই 2টা দিন অন্তত মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো। সিজদাকে বাড়ির কাজের মেয়ে না, নিজের মেয়ের চোখে দেখো। কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? কার সাথে কার তুলনা করছো? আমার মেয়ের নখের সমান যোগ্যতাও তোমার বোনের মেয়ে নেই। আসলে আমি একজন মেরুদণ্ডহীন পুরুষ। আমার উচিত বাকিটা বলতে দেয় না সিজদা। সিজদা রাশেদ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলে, থাক না মামু, আমার জন্য শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কইরো না। সিজদার কথা যেন বিথি চৌধুরীর গায়ে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো মনে হলো। সে সিজদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার দরুন খাটের কোণায় সাথে কপাল আঘাত লেগে সিজদার কপাল কেটে রক্ত বেরিয়ে আসে। সেদিকে খেয়াল নেই বিথি চৌধুরী। তিনি সিজদার দিকে ক্ষিপ্ত হয়ে এসে বললেন, আমাদের মধ্যে যখনই কোনো ঝামেলা হয় সেটা তোকেই ঘিরে হয়। তুই যত অশান্তির কারণ। রাশেদ চৌধুরী সিজদার কপাল দিয়ে রক্ত বের হতে থেকে দৌড়ে এসে সিজদাকে নিচ থেকে তুলে নিয়ে খাটের উপর বসিয়ে দেয়। এদিকে এদিক ফার্স্ট এড বক্স খুঁজতে না পেয়ে দৌড়ে নিজের রুমে ফার্স্ট এড বক্স নিতে ছুটে আসেন। রাশেদ চৌধুরীকে বিচলিত অবস্থায় হয়ে সিজদা রুম থেকে বেরিয়ে যেতে দেখে সালেহা বেগম তড়িৎ গতিতে সিজদার রুমে প্রবেশ করে। সিজদাকে রক্তাক্ত অবস্থা দেখে সালেহা বেগমের কলিজা মোচড় দিয়ে উঠল। সালেহা কী করবে বুঝতে পারে না। তাকে বিচলিত হতে থেকে সিজদা বলল, আমার কিছু হয়নি খালা, সামান্য একটু কাইটে গেছে, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাব। তোর কপাল ফাইটে তো রক্ত বাইর হইতেছে, তোর ডাক্তারের কাছে লইতে হবে। ডাক্তারের কথা বলতে সিজদার চোখের সামনে গায়ে সাদা আপ্রাণ, গলায় স্টোথস্কোপ ঝোলানো সার্জিসের গম্ভীর থমথমে চেহারা বসে উঠছে। সার্জিসের কথা মনে পড়তে সিজদার অজান্তে নিজের মুখে হাসি ফুটে ওঠে। সকাল 9টা, হালিমা মঞ্জিলের সব সদস্যরা ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে বসে পড়েছে, কিন্তু সাজিসের দেখা নেই। সাজিসকে না পেয়ে হালিমা বেগম সাজিসের রুমে এসে দেখে সাজিস হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হালিমা বেগমকে দেখে সাজিস হাতঘড়ি পড়তে পড়তে বলল, বাইরে কেন, ভেতরে এসো বিউটিফুল লেডি। নিচে সবাই ব্রেকফাস্ট করছে, তুমি এখনো নিচে যাওনি কেন? আমি নিচে যাইনি সেটাও খেয়াল করছো তুমি? আমাকে নিয়ে ভাবার সময় আছে এখন তোমার? এভাবে বলছো কেন দাদু ভাই? আমার জন্য কখনোই কারো কোনো সময় ছিল না দাদু। মা যাওয়ার পর বাবা যেমন পর হয়ে গেল, আমি কোথায় কখন যাই, কি করি, কি খাই না খাই, সেগুলো দেখার সময় ছিল না তার। সে তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো সবসময়। বাবা মনে করতো টাকাই সব, আমাকে লাখ লাখ টাকা দিত, অথচ আমি ছিলাম ভালোবাসার কাঙ্গাল। ভেবেছিলাম আমার আর কেউ না ভালোবাসলো, আমার দাদু আমাকে ভালোবাসে, কিন্তু তুমিও আমাকে ভালোবাসো না দাদু। আসলে মা ছাড়া আমাকে কখনো কেউ ভালোবাসেনি। যদি ভালোই বাসতে, আমি তোমার একটা কথার অবাধ্য হবার জন্য আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারতে না। এখন তোমার কাছে আমার থেকে ওই সাইফোনের মূল্য অনেক বেশি দাদু। তুমি ভুল ভাবছো দাদু ভাই, সঠিক বিচার করার বয়স হয়েছে আমার দাদু ভাই। আমি যে শুধুমাত্র আমার মান সম্মানের কথা ভেবে সিজদাকে সাইফোনের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি এটা না, আমি সিজদাকে নতুন একটা জীবন উপহার দিতে চেয়েছি। জানো দাদু ভাই, সিজদার বাবা ছিল একজন সিআইডি অফিসার। তিনি নিখোঁজ, মৃত বলা চলে। মা বেঁচে থাকতেও মৃত। মামার বাড়িতে কাজের মেয়ের পরিচয়ে বড় হয়েছে। মেয়েটাকে দেখেই আমার মায়া লেগেছে। আমি চেয়েছি তাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। বিয়ের সাথে সিজদাকে এই বাড়ি থেকে বের করার আর কোনো উপায় ছিল না। তাই আমি যে কোনোভাবেই হোক বিয়েটা দিতেই চাইছি। তোমাকে অনেক বলার পরেও তো তুমি রাজি হওনি, তাই সাইফনের সাথে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। তুমি যদি বিয়েতে রাজি থাকতে তাহলে এসবের কোনো প্রয়োজন ছিল না। থাক না দাদু, এসব শুনতে আমার ভালো লাগছে না। আমি আসছি। আসছি মানে ব্রেকফাস্ট করবি না? বাইরে থেকে করে নিব বলে
সাজ্জিস হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাজ্জিদের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে এসে হালকা পাতলা নাস্তা সেরে নিয়ে বিয়ে শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। হালিমা বেগমের সিজদাকে নিয়ে একটা মেট্রো শপিং মলে বিয়ে শপিং করতে এসেছে। সিজদার পরনে কালো বোরকা, চোখ দুটো অনেক মায়াবী দেখাচ্ছে। এত বড় মলে কখনো আসা হয়নি সিজদার। শপিং মলে কলহ, লোকজনের সমাগম দেখে ভয়ে জড়সড় হয়ে সিজদা। সালেহা বেগম সিজদার সাথে আসতে চেয়েছিল, কিন্তু বাড়ির অনেক কাজ থাকার দরুন তিনি আসতে পারেনি। বিথি চৌধুরী, ঐশ্বর্য চৌধুরীর মা মেয়ে দুজনে কেউ হালিমা বেগম খুব একটা পছন্দ করে না দেখে রাশেদ চৌধুরী তাদেরকে সিজদার সাথে পাঠাতে চাননি। অগত্যা সিজদার একারই আসতে হলো। মির্জা বাড়ির পরিবারের সদস্যরা সবসময় মেট্রো শপিং মল থেকে কেনাকাটা শুরু করেন। হালিমা বেগমকে খুব ভালো করে চেনেন তারা। মির্জা পরিবারের সদস্যরা সাথে খুব ভালো বন্ডিং তাদের। হালিমা বেগমকে আসতে দেখে শপিং মলের ম্যানেজার হালিমা বেগমের দিকে এগিয়ে এসে সালাম দিলেন। কাকিমা, আপনি কষ্ট করে আসতে গেলেন কিন্তু আপনার কী কী লাগবে বললেই আমরা লোকদের দিয়ে হালিমা মঞ্জিলে পাঠিয়ে দিতাম। সশরীরে শপিং মলে এসে ঘুরে ঘুরে শপিং করার মজাই আলাদা। সেটা অবশ্য ঠিক করেছেন কাকিমা। এখন বলুন আপনার কী কী লাগবে। তোমাদের এখানে বেস্ট বিয়ের কালেকশন দেখো। ঠিক আছে কাকিমা, আপনারা আমার সাথে আসুন। হালিমা বেগম সিজদার পা থেকে মাথা পর্যন্ত যা যা লাগে প্রয়োজনীয় সব কিছু কেনাকাটার পর মির্জা পরিবারের সদস্যদের পাশাপাশি সিজদার মামা মামি ঐশ্বর্য এমনকি সালেহা বেগমের জন্য কেনাকাটা করলেন। কেনাকাটা শেষ করে মল থেকে বের হতে রাশেদ চৌধুরীর সাথে দেখা। তাকে দেখে হালিমা বেগম বললেন, ভালোই হয়েছে তুই এসেছিস। অনেক হাঁটাঘাটি উঠে আমার শরীরটা ভালো লাগছে না। তুই সিজদাকে নিয়ে যা। আমি কি আপনাকে বাড়ি পৌঁছে দেবো কাকিমা? না না, ড্রাইভার তো আছে, তোর আর কষ্ট করতে হবে না বাড়ি পর্যন্ত যেতে। তুই বাড়ি যা। আর হ্যাঁ, সিজদা এখন তোর কাছে আমানত স্বরূপ। আমানতের খেয়ানত করবি না কিন্তু। ঠিক আছে কাকিমা। হালিমা বেগম সিজদার হাত দুটো নিজের মুঠোয় পড়ে নিয়ে বলল, নিজের খেয়াল রাখো সুন্দরী। আপনিও নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ রাখবো। তাছাড়া 2 দিন পর তুমি তো আসছোই আমার খেয়াল রাখার জন্য। এই বুড়িটার খেয়াল রাখবে তো? অবশ্যই রাখবো ম্যাডাম। আবারও ম্যাডাম? কতবার বলছি আমাকে ম্যাডাম বলবে না? এবার কিন্তু কানের নিচে ঠাটিয়ে এক চড় দিব। সিজদা মুচকে এসে বলল, আর কখনো ম্যাডাম বলবো না দাদিজান। এই তো লক্ষ্মীনাথ বউ বলে হালিমা বেগম রাশেদ চৌধুরী সিজদার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যস্থলে ছুটলেন। তিনি যেতে রাশেদ চৌধুরী বললেন, সিজদা তুই এখানে একটু দাঁড়া, আমি সামনের দোকান থেকে একটু আসছি। বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে চলে আসবো। ঠিক আছে মামু, তুমি যাও। এখানে দাঁড়িয়ে থাকবি, এখান থেকে এক পাও নড়বি না। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঝড় বৃষ্টি হয়ে যাক না কেন, আমি এখান থেকে এক চুলও নড়বো না বলে সিজদা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ম্যাডামকে কবে বিয়ে করছেন স্যার? সাজিদ মনোযোগ সহকারে রিপোর্ট চেক করেছিল। রামিমের প্রশ্নে কিছুটা বিরক্ত করে বলল, কথায় কথায় যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমার ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ পাড়াপড়শির মতো। পাড়াপড়শি না হয় কাজ থাকে না, এর জন্য তারা অন্যের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করে। কিন্তু তোমার তো কাজ রয়েছে রামিম, তুমি নিজের কাজ ছেড়ে আমার বিয়ে নিয়ে পড়ছো কেন? আমার মন বলছে আপনি ম্যাডামকে অনেক বেশি পছন্দ করেন। পছন্দের মানুষকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়া ভালো। না হলে যদি একবার হারিয়ে যায় তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য বলেছিলাম ম্যাডামকে তাড়াতাড়ি বিয়ে করে নিন। আমি তো ভাবছি আপনার বিয়ে অনেক অনেক মজা হইহুল্লোড় করবো। বিয়েতে শুধু খাওন আর খাওন, একেবারে কবজি ডুবিয়ে খাবো। যখন বিয়ে করি তখন খেও। এখন যাও, নিজের কাজে মনোযোগ দাও। ওকে স্যার বলে রামিম চেম্বার থেকে বেরিয়ে যায়। রামিম যেতে সাজিদ ফোন বের করে গ্যালারি থেকে সিজদার ছবি বের করে জুম করে দেখে। তোমাকে ঠিক কোন নামে ডাকবো আমি বুঝতে পারি না। তুমি একাধারে মায়াবতী, মায়াবিনী, চন্দ্রমুখী, সুস্মিতা, সুনয়না, সৌন্দর্যময়ী, ঠিক যেন অল ইন ওয়ান। লাঞ্চ টাইমে ব্রেকের সময় সাজ্জিস লাঞ্চের জন্য বের হবে এমন সময় রামিম দৌড়তে দৌড়তে এসে সাজ্জিসের সামনে দাঁড়িয়ে থাকে। রামিমকে হাঁপাতে দেখতে সাজ্জিস বলে, কী হয়েছে রামিম, এভাবে ছুটে এলে কেন? কুকুরে তাড়া করছিলেন কি? তুমি তো আবার নিজের গার্লফ্রেন্ডকে থেকে কুকুরকে বেশি ভয় পাও। আজকে কুকুর তাড়া করেনি, গার্লফ্রেন্ড তাড়া করেছে। স্যার আমার একটা হেল্প করবেন প্লিজ স্যার। আমি আপনার কাছে নিকট চিরকৃতজ্ঞ থাকবো, চেষ্টা করব। স্যার আমার সাথে একটু শপিং মলে চলুন না প্লিজ স্যার। সরি রামিম, আই ডোন্ট হ্যাভ টাইম। স্যার চলুন না, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু কাজের চাপে আমি সেটাও নিতে ভুলে গেছিলাম। এখন গার্লফ্রেন্ডকে খুশি করতে না পারলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে। প্লিজ চলুন না স্যার। হলে হোক, আই ওয়ান্ট ডোন্ট কেয়ার। সাজ্জিদ কাটকাট উত্তরে মুখ চুপসে যায় রামিমের। রামিম চুপ হয়ে যাওয়ার মুখখানা দেখে সাজ্জিদের ছোটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সাজ্জিদকে হাসতে দেখে রামিম বলল, নিজে তো কখনো প্রেম করতে পারেনি, এই জন্য আপনি চাইছেন না আমার প্রেমটা টিকে থাকুক। আমার ব্রেকআপ প্রার্থনা করছেন আপনি? তুমি এত করে যখন বলেছো তখন আর না গেলে হয় না। আফটার অল গিফটটা তো আমার বোনের কাছেই যাবে, তাই না রামিম? সাজ্জিদের প্রশ্নে অবাক হয়ে গেল রামিম।
কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। রামিম তোতলাতে তোতলাতে বলল, এসব কি বলছেন স্যার? আপনার বোনের কাছে যাবে মানে? কে আপনার বোন? আমি তো আপনার বোনকে চিনিই না। মিথ্যা কথা বলে লাভ নেই রামিম। আমি জানি স্বামীরা আর তুমি একে অপরকে ভালোবাসো। প্রায় 2 বছরের রিলেশনশিপ তোমাদের, কিন্তু তোমাদের দুজনে ভুল পথে পা বাড়িয়েছো রামিম। আমি জানি না তোমাদের ভালোবাসার শেষ পরিণতি কি। স্বামীর হয় বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি ভুল পথে পা বাড়িছে, কিন্তু তুমি তো অ্যাডাল্ট পারসন, তুমি জেনে শুনে এমন ভুল কিভাবে করতে পারলে রামিম? মন দেওয়া নেওয়া কি আর ধনী গরিব টাকা পয়সা থেকে হয় স্যার? হ্যাঁ মানছি যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট, অনেক টাকা পয়সা নেই আমার, কিন্তু স্যার বিশ্বাস করুন আমি স্বামীটাকে অনেক ভালোবাসি। দুটো মনের মিল, দুজনের মধ্যে ভালো বন্ডিং, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। সংসার করতে গেলে এর বেশি আর কী লেগে স্যার? আমি স্বামীটাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। স্বামীরা আমার টিনের ঘরে যে সুখ পাবে সে সুখ বড় বড় অট্টালিকা পাবে না। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের 4 হাত এক করে দেখার, বাট আই ডোন্ট নো হাউ সাকসেসফুল আই ক্যান বি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইন ব্রাদার ইন ল। রামিমের কথা শুনে সাজ্জিদ ব্যঙ্গাত্মক স্বরে বলল, গাছে কাঁঠাল গোপে তেল। বাই দ্য ওয়ে, চলো যাওয়া যাক। ওকে চলুন স্যার, কিন্তু আমরা কোন দোকানে যাব? মেট্রো শপিং মল, আমার পরিচিত। একটু দাম কম নিতে বলবেন স্যার, পকেটের অবস্থা তেমন ভালো না। আমি আমার বোনকে চিনি রামিম, স্বামীরা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। স্বামীরাকে তুমি ভালোবেসে 1 ডজন কাঁচের চুড়ি কিনে দাও, তাতেই স্বামীরা অনেক খুশি হবে। সাজ্জিদ রামিমকে নিয়ে শপিং মলে আসে। শপিং মলে এসে এত লোকের ভিড়ে সাজ্জিদ চোখ দুটো তার সৌন্দর্যময়ী চোখ দুটোকে খুঁজছে। বারবার মনে হচ্ছে, ইস এই মায়াবী চোখ দুটো যদি আবারও দেখতে পেতাম। সাজ্জিদের আকাশ কুসুম চিন্তার মাঝে ফোন বেজে উঠল। থানা থেকে কল এসেছে, তাকে একবার থানায় যেতে হবে। সাজ্জিদ রামিমকে রেখে শপিং মল থেকে বের হতে তার চোখ যায় কালো বোরখা পরা রমণীর দিকে। রমণীর চোখে চোখ পড়তে সাজ্জিদ মেয়েটাকে চিনতে অসুবিধা হয় না। সাজ্জিদের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এসে, সৌন্দর্যময়ী এখানে? এটা সত্যি নাকি আমার ভ্রম? সাজ্জিদকে দেখে সিজদারও চিনতে অসুবিধা হয় না। সিজদা সাজ্জিদের দিকে এগিয়ে এসে বলে, ডাক্তারবাবু আপনি এখানে কেনাকাটা করতে আসেন বুঝি? তুমি কি সত্যি আমার সামনে দাঁড়িয়েছো, নাকি সবটা আমার মনের ভুল? সত্যি ছাড়া মিথ্যে মিথ্যে দাঁড়িয়েছি নাকি? সিজদাকে দেখে সাজ্জিদের মন আপনা আপনি ভালো হয়ে যায়। সাজ্জিদ মুচকি এসে বলল, এ দেখি মেঘনাচিতেই বৃষ্টি। আমি যাকে মনে মনে খুঁজে চলছি সে আমার চোখের সামনে দাঁড়িয়েছে। আই ক্যান বিলিভ দিস। সাজ্জিদ থেকে রেসপন্স না পেয়ে সিজা আবারও বলল, আপনার হাতে ব্যথা কমেছে ডাক্তারবাবু? দৈনিক ওষুধপত্র ঠিকমতো খাচ্ছেন তো? ডাক্তারবাবুদের তো শুধু রোগীদের খেয়াল রাখে, তাদেরকে বড় বড় ওষুধ খাইতে দেয়, ইয়া বড় সুই দিয়ে ইঞ্জেকশন দেয়, কিন্তু নিজেরা নিজেদের যত্ন নেয় না, ওষুধ খায় না সময় মতো। ভাবে যে আমরা ডাক্তার, আমাদের আবার কী হবে? সিজদার কথা শুনে সাজ্জিসের মন এক ধরনের ভালো লাগা কাজ করে। সিজদার কথার মাঝে অধিকারবোধ ফুটে উঠেছে, যেটা থেকে খুব ভালো লাগে সাজ্জিসের। সাজ্জিস তো এটাই চেয়েছিল। পারছিস? কিছু বলতে যাবে তার আগেই সাজ্জিসের ফোন বেজে ওঠে। আবারও থানা থেকে কল দিয়েছে। সাজিদ একটু দূরে এসে কল রিসিভ করা কথা বলা শেষ করে পিছন ফিরে দেখে সিজদা যে জায়গায় দাঁড়ানো ছিল সে জায়গাটা খালি, সেখানে কেউ নেই। সাজ্জের আশেপাশে খুঁজেও সিজ্জাকে না পেয়ে বিরক্ত প্রকাশ করে বলল, ড্যামিট, সৌন্দর্যময়ীকে দ্বিতীয়বার কাছে পেয়ে হাতছাড়া করে ওর সম্বন্ধে কিছু জানা হলো না। এদিকে বাড়িতে বিয়ের তোড়জোড়, স্বামীরার জন্মদিন, সব মিলিয়ে দাদুকেও সৌন্দর্যময়ীর ব্যাপারে বলতে পারছে না। সাইফানের বিয়েটা ভালোইভাবে মিটে যাক, এরপর আমার চুন্নি রানীকে আমার মন চুরি করার শাস্তিস্বরূপ আমার মনের জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করব। ঘরোয়াভাবে সাইফনের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সাথে ছোট ছোট খাটো একটা স্টেজ সাজানো হয়েছে। হালিমা বেগম চেয়েছিল আনুষ্ঠানিকভাবে নাচ গান হই হুল্লোড়ের মাধ্যমে সাইফনের হলুদ করাতে, কিন্তু সাইফনের আনুষ্ঠানিকতা চায়নি। সে হালিমা মঞ্জিলের ঠাঁই পেয়েছে, এটাই পরিবার পেয়েছে, এটাই তার কাছে অনেক বড়। সাইফনের বিয়ে উপলক্ষে তার নানা বাড়ি থেকে নানা নানি সহ আরও অনেক আত্মীয় স্বজন এসেছে। শান্তা মির্জা হাতে হাতে হলুদের সব আয়োজন করছে। এ বাড়িতে সাইফনের গায়ে হলুদ শেষ হলে তারা সিজদার গায়ে হলুদ দিতে যাবেন। শান্তা মির্জাকে খুশি মনে বিয়ের সব কাজ করতে দেখে অবাক হয়েছে তাথই। তাথই শান্তা মির্জাকে আড়ালে ডেকে নিয়ে বলে, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না খালামণি, সাজ্জিদের সাথে তুমি যে মেয়েটাতে বিয়ে দিতে চাও নেই, এখন আবার সেই মেয়েটার সাথে নিজের ছেলের বিয়ে দিচ্ছ। হোয়াই খালামণি, হোয়াই? সিজদার সাথে যে সাজ্জিদের বিয়ে হচ্ছে না, এতে আমার ভালোই হয়েছে। তোমার রাস্তা এখন ক্লিয়ার। সাজ্জিদের বউ হয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে তোমার। শুধু কি আমার ভালোর জন্য? এখানে তোমার কোনো স্বার্থ নেই খালামণি। আমি যে মা তাথই, স্বামীরেকে আমি পেটে ধরেছি,
তেমন সাইফানকেও আমার পেটে ধরছি। সাইফানের জন্য প্রসব বেদনা সহ্য করেছি। সন্তানের ভালোর জন্য একটু স্বার্থপর হতে হয়েছে আমাকে। সাজ্জাদ যখন বলে যে সে এই বিয়েটা করবে না, তখন আমি আম্মার কাছে গিয়ে আম্মাকে বলি, আম্মা আপনি এত বড় মুখ করে সাজ্জাদের বিয়ে ঠিক করে আসলেন, কিন্তু সাজ্জাদ তো আপনার মুখ রাখলই না। সত্যি বৌমা, আমি দাদুভাইকে চিনতে ভুল করেছি। এখন রাশেদকে কি জবাব দিব আমি? একটা উপায় আছে আম্মা। আমার সাইফানের সাথে সিজদার বিয়ে দিলে কেমন হয় আম্মা? এতে করে এক ঢিলে দুই পাখি মারা হবে। সিজদাও এইবারে বউ হয়ে আসবে, আর আপনার জমানো ঠিক থাকবে। তবে আমার একটা কন্ডিশন আছে আম্মা। সিজদার সাথে বাবুনের বিয়ে হয়ে গেলে বাবুনকে হালিমা মঞ্জিলে ঠাঁই দিতে হবে। বাবুনকে এই পরিবারের একজন সদস্য হিসেবে মেনে নিতে হবে। আমাদের তো টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছু কম নেই আম্মা। আপনি তো যথেষ্ট দানশীল আম্মা, কিন্তু আমার ছেলেটার ক্ষেত্রে কেন এত নিষ্ঠুর আপনি? আমার ছেলে আর্মি অফিসার, খুব ছুটি পায় না। আমার ছেলেটার তো ইচ্ছে হয় ছুটি পেলে তার পরিবারের সঙ্গে কাটাতে, তার মায়ের হাতে রান্না খেতে। আপনি একজন মায়ের থেকে তার সন্তানকে আরও কতদিন আলাদা করে রাখবেন আম্মা? আমার কথা শুনে আম্মা সেদিন নির্বাক হয়েছিল। পরে আম্মা নিজের দেওয়া কথা, নিজের জবান, নিজের মান সম্মান রাখতে আমার সমস্ত শর্ত মেনে নেন। একটু স্বার্থপর হয়ে যদি নিজের সন্তানের ভালো হয়, আমি এমন স্বার্থপর হাজারবার হতে রাজি যে। তবে এমনটা নয় যে আমি সিজদাকে পছন্দ করি না। সিজদা খুব মিষ্টি, সহজ সরল একটা মেয়ে। আমার মুখের উপর কখনোই কিছু বলার সাহস পাবে না। আমি তো আমার ছেলের জন্যই এমন একটা মেয়ে খুঁজছিলাম। তাছাড়া আম্মা সিজদাকে অনেক পছন্দ করে। সিজদাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করলে আমার ছেলের পায়ের তলার মাটি শক্ত করবে পাবো। তার এক সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারবো। তোমার পেটে পেটে এত বুদ্ধি! আচ্ছা, জানা ছিল না তো খালামণি। তোমাকে দেখে মনে হয় তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ তুমি যে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছ সেটা কেউই বুঝতে পারছে না। আমি যা করছি আমার ছেলের সুখের কথা ভেবে করছি। বুঝতে পারছি খালামণি, তুমি গাছেরও খাবে তলারও করবে। অনেক হয়েছে, তাতেই বেলা গড়িয়ে যাচ্ছে। তুমি জলদি গিয়ে সাইফনকে নিয়ে আসো। সাইফনের গায়ে হলুদ শেষ হলে সবাই চৌধুরী ভিলে যাবে সিজদার গায়ে হলুদ দিতে। সাজ্জিস সেও যাবে কি ওই বাড়িতে? যাবে খালামণি? জানি না, তাতে সাজ্জিস তো আমার সাথে ভালো করে দুটো কথা বলে না। ইদানিং দেখছি আম্মার সাথে আগের মতো ভালো সম্পর্ক নেই। হয়তো সাইফনের বাড়িতে আসাতে সাজ্জিস খুশি হতে পারেনি। আর আম্মার কথায় যেহেতু সাইফন এই বাড়িতে এসেছে, তাই আম্মার প্রতি রাগ অভিমান হয়েছে তার। একবার আমি সাজ্জিসের বউ হয়ে আসি এই বাড়িতে, তারপর দেখো আমি ম্যাজিক করে সাজ্জিসের সমস্ত রাগ অভিমান কষ্ট সব ধুয়ে মুছে মাফ করে দিব। আগে সাজ্জিসের মনে জায়গা করে নাও, তারপর না হয় এসব স্বপ্ন দেখো। স্বপ্ন আছেই বলেই আমাদের জীবন এত সুন্দর খালামণি। আমরা জানি যে এই জিনিসটা আমাদের হবে না, তবুও আমরা সেটা নিয়ে স্বপ্ন দেখি, ভাবতে পছন্দ করি। আমি শয়নের স্বপ্নে সবসময় শুধু সাজ্জিসকে দেখতে পাই। সাজ্জিসকে নিয়ে কল্পনা রাজ্যে আমার প্রেম, ভালোবাসা, বিয়ে, বাসর, সংসার, ছেলেমেয়ে সব হয়ে গিয়েছে খালামণি। কথাটা বলে পরক্ষণে তাতেই নিজের দন্ত দ্বারা জিভ কামড়ে দিয়ে বলল, আমি এক্ষুনি সাইফন ভাইয়াকে নিয়ে আসছি খালামণি। তাতেই সাইফনকে নিয়ে আসে। সাইফনের পরনে হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা। সাইফনকে আসতে তাকে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সাইফনের নানা সর্বপ্রথম সাইফনের গালে হলুদ ছুঁয়ে দিয়ে সাইফনকে মিষ্টিমুখ করেন। তারপর একে একে সবাই সাইফনের গালে হলুদ ছুঁয়ে দেওয়ার মাধ্যমে সাইফনের গায়ে হলুদের কার্যক্রম শেষ করে। সাইফনের হলুদে সবাই উপস্থিত থাকলেও সাজ্জিসের দেখা মেলে না। সাজ্জিদকে না পেয়ে মন ক্ষুণ্ণ হয় সাইফনের। চৌধুরী ভিলায় আমূল পরিবর্তন এসেছে। চৌধুরী ভিলায় এক নতুন সাজে সজ্জিত হয়েছে। চারিদিকে হরেক রকমের ফুল, লতাপাতা, রঙিন কাপড়, লাইটিং স্ট্রিং, ল্যান্টন দিয়ে ডেকোরেশন করেছে। নিমন্ত্রিত অতিথি প্রবেশদ্বারও নজর করা হয়ে উঠছে। প্রবেশদ্বারে গোলাপ, চন্দ্রমল্লিকা, অর্কিড দিয়ে সাজানো হয়েছে। ছাদে খুব সুন্দর করে ফুল, রঙিন কাপড়, বেলুন, লাইট দিয়ে সাজানো হয়েছে। স্টেজের মাঝখানে বড় বড় করে জারি করে লেখা হয়েছে সিজদার হলুদের সন্ধ্যা। হলুদের অনুষ্ঠানে আয়োজন করেছে সন্ধ্যায়। গতকাল বিয়ে, এটা যেন সিজদা কিছুই মানতে পারছে না। সকাল থেকে কিছুই খায়নি মেয়েটা, খেতে ইচ্ছে করছে না, পেট ভার হয়েছে। সবাইকে ছেড়ে থাকার যন্ত্রণা এখন থেকে যেন উপলব্ধি করতে পারছে সিজদা। সালেহা বেগমের জন্য অনেক কষ্ট হচ্ছে তার। ছোটবেলা থেকে সিজদা সালেহা বেগমের সাথে থেকেছে। সালেহা বেগম সিজদাকে গোসল করানো থেকে শুরু করে সবটা নিজ হাতে করেছেন। একমাত্র মায়ের ভূমিকা পালন করেছেন তিনি। আর সব থেকে বড় কথা হতো, সিজদার বিয়ে হবে ভাবতে চোখের সামনে বারবার সাজ্জিসের চেহারাটা ভেসে উঠছে। তার জন্য চিন্তা হচ্ছে, তার হাতের কী অবস্থা জানতে ইচ্ছা করছে। গতকাল শপিং মলে যখন সাজ্জিসের সাথে দেখা হয়, সিজদা অজান্তে তার মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু সিজদার ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করার আগেই সিজদার মামা এসে যায়। সাজ্জিদ তখন ফোনে কথা বলে ব্যস্ত ছিল, যার দরুন সিজদা তাকে বলে আসতে পারেনি। তবে বাড়িতে এসে বারবার সাজ্জিসের কথা মনে পড়ছিল, যার নামটা পর্যন্ত জানে না। তার জন্য এত চিন্তার কারণ অজানা সিজদার কাছে। এটা কি শুধু মাত্র কৃতজ্ঞতা, নাকি অন্য কিছু বুঝে উঠতে পারে না সিজদা।
সাইফানের হলুদ শেষ হতে হালিমা মঞ্জিলের সব সদস্যরা চৌধুরী ভিলায় আসার জন্য তৈরি হয়। স্বামীরা হলুদ একটা গাউন পরেছে, সাথে হালকা সাজ, তাতেই ভারী মিষ্টি লাগছে দেখতে। মহিলারা হলুদ শাড়ি পরেছে, পুরুষেরা হলুদ পাঞ্জাবি। তাতেই হলুদে যাওয়ার জন্য পার্লার থেকে সাজগোজ করে এসেছে। অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান বলে কথা, কত হ্যান্ডসাম ছেলে আনাগোনা থাকবে সেখানে। নিজেকে অনেক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে, যেন সব ছেলেদের নজর তার দিকে থাকে। তাতইকে পার্লার থেকে ফিরতে দেখে স্বামীরা এগিয়ে এসে বলল, এত সাজগোজ করছো দেখে মনে হচ্ছে তুমি বিয়ের কোণে। তোমার গায়ে হলুদ আপু, কেমন লাগছে আমাকে? পেতনির মতো লাগছে, হালকা সাজে ভালো লাগে তোমাকে। স্বামীরা কমপ্লিমেন্টে সন্তুষ্ট হতে পারল না। তাতে দাঁতে চাতে চেপে বলল, তুই সাজগোজে কি বুঝিস? যাচ্ছিস তো বাড়ির কাজের বেটির মতো। হলুদের অনুষ্ঠানে কে গাউন পরে? যত সব ফালতু লোকজন, বলে রাগে গজগজ করতে করতে তাতেই সোজা সাজ্জিসের রুমে নক না করে ঢুকে যায়। সাজ্জিস তখন সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে শুধুমাত্র একটা টাওয়াল পরেছে। ফর্সা গায়ে বিন্দু বিন্দু পানি মুক্ত দানার মতো চিকচিক করছে। চুল থেকে পানি গড়িয়ে মুখের উপর পড়ছে। সাজ্জিস ঘাড়ের উপর থাকা টাওয়ালটা দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে আসে। তাতেই কেউ নজরে আসেনি তার। সাজ্জিদের এই রূপ দেখে তাতেই বুকের কাম্পন ধরে যায়, লজ্জায় কানের লথি পর্যন্ত লাল হয়ে যায়। তাতে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। সাজির উদম বুকে মাথা রাখা তীব্র বাসনা জাগে মনে। তাতেই এক পা দুপা করে রুমের মধ্যে প্রবেশ করে সাজ্জিসের সামনে দাঁড়ায়। তাতেইকে দেখা মাত্র সাজ্জিস গায়ে শার্টটা জড়িয়ে নিয়ে বলল, কারো রুমে ঢুকতে গেলে নক করতে হয়, এই সেন্সটুকু নেই তোর? গায়ে পায়ে বড় হয়েছিস, কিন্তু ভদ্রতা শিখতে পারিসনি। নেক্সট টাইম আমার রুমে ঢুকতে গেলে নক করে আসবে। হুটহাট করে তোর আমার রুমে আসাটা পছন্দ করি না। এখন পছন্দ কর না, কিন্তু পছন্দ করতে কতক্ষণ? একদিন, 2 দিন, 3 দিন পর তোমারই ঘর হবে আমার ঘর। নিজের ঘরে নিজেই আসবো, এতে নক করার কী আছে বলো তো? আমি কি কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করব? বলিনি তো। তাহলে কিসের ভিত্তিতে তুমি এত কথা দেখাচ্ছিস বল তো? আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি তোকে ভালোবাসি না। তাতেই তোর প্রতি বিন্দুমাত্র ফিলিংস আসে না আমার। তুই কেন এই সহজ কথাটা বুঝতে চাস না বল? এই প্রশ্নটা আমাকে না করে নিজের মনকে করো। পৃথিবীতে এত এত ছেলে থাকতে আমি তোমাকেই কেন বেছে নিলাম? তোমাকেই কেন আমার মন দিলাম? করো করো, নিজের মনকে প্রশ্ন করো। আমার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। ভালো হয় তুমি যদি আমার রুম থেকে বেরিয়ে যাস। তাতেই আর এক পাও নড়ল না, বরং সাজ্জিসের দিকে এগিয়ে এসে সাজ্জিদের পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। তাই তুমি শার্ট পরলে কেন? শার্ট ছাড়াই ভালো লাগছিল তোমাকে। অবশ্য তুমি যে রূপেই থাকো না কেন, সেই রূপেই বিহ্মিত হয়ে যায় আমি। স্টপ অল দিস ননসেন্স, ইউ আর ক্রসিং ইউর লিমিট। তোমার মতো চকলেট বয়কে দেখলে যে কোনো মেয়ের লিমিট ক্রস করতে বাধ্য হবে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে বলো তো? সাজ্জিদের কোনো কথা না বাড়িয়ে তাতেই হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। মুখের উপর দরজা লাগিয়ে দেওয়ায় বেশ অপমানিত বোধ করে তাথই। অপমানের চোখের পানি আর শেষে সপ্তপর্ণে চোখের পানি মুছে নিয়ে বলে, তুমি তাথইকে চেনো না জানেমান? তাথই যে বড্ড একরোখা জেদি। আজ হোক কাল হোক তোমার তাথইয়ের কাছে ধরা দিতেই হবে। সিজদা জোহরের নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখতে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে আসছে। সিজদা হাতে হাত ধরে সিজদাকে বিছানায় বসিয়ে দেয়। সিজদা তড়িৎ গতিতে সালেহা বেগমের কোলে মাথা রেখে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোর কষ্টটা বুঝি রে মা, কিন্তু মেয়ে হয়ে যে জন্ম নিলে একদিন না একদিন পরিবার পরিজন ছেড়ে যাইতে হবে। স্বামীর ঘর যে মেয়েদের আসল ঘর। তোর কপাল ভালা যে এমন ভালো একটা পরিবারে বউ হয়ে যাচ্ছিস। গ্রামের বেটিরা এইখানে কথা কয়, মাইয়াগো বিয়ের ক্ষেত্রে হয় বর, না হয় ঘর দেখে হয়, কিন্তু তুই তো বর ঘর দুইটা ভালো পাইছিস। এমন সোনার কপাল কয়জনে হয় দেনি? তোর তো খুশি হন লাগা। আমার বুকে খুব ব্যথা করছে খালা। তোমাকে সবাইকে ছেড়ে আমি কিভাবে থাকবো খালা? তুমি যে আমার মাথায় বিলি কেটে না দিলে আমি ঘুমাতে পারি না। প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে দেখবি যত দিন যাচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তখন ওই বাড়ির তোরা আপন হইয়া যায় উঠবো। ওই বাড়ি ছাড়া আসতে মন চাইব না। সকাল থেকে কিছু খাস নেই, এখন কিছু খেয়ে নেই। না খেয়ে থাকলে তুই কিন্তু অসুস্থ হইয়া যাবি। তখন তোরে লইয়া আরেক ভোগান্তি হইব। আমার খিদে নেই খালা, আমি খাবো না। সালেহা বেগম সিজদার কথার কান না দিয়ে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে জোর করে সিজদার মুখে দিল। সিজদা বাধ্যমের মতো খাবার চিবাতে লাগলো। খাবার খাবে না, খাবার খাবে না করে প্লেটের খাবার শেষ করে ফেললো। এর মধ্যে বিথি চৌধুরী সিজদার রুমে প্রবেশ করে। তার চোখে মুখে বিরক্ত প্রকাশ করছে। সিজদা খাচ্ছে দেখেও তিনি জোরপূর্বক মুখে হাসি রেখা ফুটিয়ে বলল, সিজদা খাচ্ছিস? হ্যাঁ মামা, কিছু লাগবে? লাগলে আমার ডাক দেন। না লাগবে না, আমি দিয়ে আসলাম। আপনি শুধু শুধু কষ্ট করে কেন আইতে গেলেন মামিমা? আমার প্রিয়জন
এখানে আসিনি, এসেছি তোর প্রয়োজনে। হালিমা বেগম পার্লার থেকে লোক পাঠিয়েছেন, মেয়েরা ড্রয়িং রুমে অপেক্ষা করছে তোর জন্য। তুই খাওয়া দাওয়া শেষ করে অতি দ্রুত চলে আয়। ওমা, পার্লার থেকে লোক পাঠানোর কি আছে? কেন, তুই খুশি হসনি? তোর তো খুশি হবার কথা, তুই তো এটাই চেয়েছিল। কত বড় লোক বাড়িতে বিয়ে হচ্ছে, তাদের কি টাকা পয়সা কম আছে নাকি? তাদের বউ বলে কথা, পার্লার থেকে লোক না পাঠালে হয়? তারা এসেছে তোর হাতে মেহেন্দি দিবে, মেহেন্দি শুকিয়ে গেলে আবার হলুদ সন্ধ্যার জন্য তোকে তৈরি করে দিবে। তুই বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আয়। বলে বিথি চৌধুরী চলে আসতে গেলে সিজদা বলল, মামিমা। সিজদার কথায় বিথি চৌধুরী পিছন ফিরে বলল, আবার কি হলো, পিছু বললি কেন? আপামনি কোথায়? সেদিনের পর থেকে আপামনির যে দেখছি না, আপামনি কি বাড়িতে নেই? ঐশ্বর্যের কথাটা শুনে বুক ধুক করে উঠল বিথি চৌধুরী। সিজদাকে কি জবাব দিবে জানা নেই তার। তিনি নিজেকে মেখে খুব ভালো করে চেনেন, তাই তো যখনই ঐশ্বর্য সিজদাকে নিয়ে যে বিয়েবাড়ি যাওয়ার কথা শুনেন, তখনই তার মনে সন্দেহ জাগেন। তিনি বুঝতে পেরেছিলেন ঐশ্বর্য মনে মনে কিছু একটা শক কষেছে, কিন্তু এটা যে কিডন্যাপের মতো বড় একটা ক্রাইম, সেটা কল্পনা করতে পারেনি। তিনি সরাসরি ঐশ্বর্যকে সিজদার কিডন্যাপিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে ঐশ্বর্য প্রথমে অস্বীকার করেন। পরে ঐশ্বর্যকে জেরা করতে ঐশ্বর্য বিথি চৌধুরীর কাছে সবটা স্বীকার করেন। সব শুনে বিথি হতবাক হয়ে যান। রাগের বশে প্রথমবারের মতো মেয়ের গায়ে হাত তুলেছেন, কিন্তু পরক্ষণে ঐশ্বর্যের চোখের পানি থেকে কলিজাটা মোচড় দিয়ে উঠলেন। তিনি ঐশ্বর্যকে বুকে টেনে নিয়ে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেন। মেয়ের দুশ্চিন্তায় পাগল প্রায় অবস্থা হয়ে যাচ্ছে তার। গুন্ডাগুলো যেহেতু পুলিশের হেফাজতে ছিল, পুলিশের জেরার মুখে যদি ঐশ্বর্যের নাম বলে দেয়, তখন তো পুলিশ এসে ঐশ্বর্যকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে, ঐশ্বর্যের কেরিয়ার শেষ হয়ে যাবে। ঐশ্বর্যের সেফটি কথা চিন্তা করে তিনি মেয়েকে রংপুরে তার কাজিনের বাসায় পাঠিয়ে দিয়েছেন। তিনি এটাও বলে দিয়েছেন, যতদিন না কেস সলভ হচ্ছে ততদিন ঐশ্বর্য রংপুরে গা ঢাকা দিয়ে থাকবে। বিধি চৌধুরী থেকে রেসপন্স না পেয়ে সিজা আবারও বলল, আপামনি আমার বিয়েতে থাকবে না মামিমা? কোথায় আপামনি? সিজদার প্রশ্নে উত্তর না দিয়ে বিধি চৌধুরী নিজের রুমে এসে ঐশ্বর্যকে কল করলেন, কিন্তু ঐশ্বর্য কল রিসিভ করলেন না। মেয়ের জন্য বড্ড চিন্তা হয় তার। তিনি পুনরায় কল করলেন, সাথে ঐশ্বর্য কল রিসিভ করে বলল, আর কতদিন আমি এভাবে গা ঢাকা দিয়ে থাকবো মম? বিরক্ত লাগছে আমার, নিজেকে দাগি আসামি মনে হচ্ছে। সব কিছু হয়েছে ওই বুড়িটার জন্য। বুড়িটা যত নাটক জানে। এখন যদি বুড়িটাকে সামনে পেতাম, বলতাম, নাটক কম করো প্রিয়, নাটকবাজ মহিলা একটা। সবটা হয়েছে তোমার রাগ আর জেদের কেন? শুধু শুধু বুড়ির দোষ দিচ্ছ কেন? তোমাকে বলেছিলাম এত বড় একটা ক্রাইম সাথে ইনভলভ হতে। তোমার পাপা যদি জানতে পারে, তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, তোমার সাথে সাথে আমাকেও কথা শুনবে। তুমি বুড়িটার পক্ষ নিয়ে কথা বলছো মাম? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে হালিমা বেগমের কোনো দোষ নেই, সব দোষ তোমার। যা করেছি বেশ করেছি, এখানে বুড়িরও দোষ কম নয়। বুড়িটা যদি আগেই বলতো আমার হিরোর সাথে সিজদার বিয়েটা হচ্ছে না, অন্য কারোর সাথে হচ্ছে, তাহলে আমার এত কিছু করতেই হতো, আর না আমাকে পালিয়ে বেড়াতে হতো। আমি আর নিতে পারছি না মম। বাড়িতে কত আনন্দ ফুর্তি হচ্ছে, আর আমি এখানে বসে বসে আঙুল চুচ্ছি। তুমি টেনশন করো না বেবি, আমি দেখছি কি করা যায়। তোমার মমের টাকা পয়সা কম আছে নাকি? টাকা দেখলে কাঠের পুতুলও হাঁক থাকে। একটু সময় দাও, টাকা দিয়ে সবটা ক্লোজ করে নেব। যা করো তাড়াতাড়ি করো। ওকে বেবি, তুমি প্যানিক করো না, রাখছি আমি। ওকে মম বলে ঐশ্বর্য কল কেটে দিয়ে গ্যালারিতে ঢুকে সাজ্জিতের ছবি বের করে ছবিতে আলতো করে চুমু দিয়ে বলল, চেয়েছিলাম হতে তোমার মনের রাজ্যের রানী, কিন্তু তুমি আমায় বানিয়ে দিলে পলাতক আসামি। মেহেন্দি আর্টিস্ট লাবণ্য খুব সুন্দর করে সিজদার হাতে মেহেন্দি দিয়ে যাচ্ছে, কিন্তু সিজদার মন ভার হয়েছে। তার কোনো কিছুতেই বিরক্ত লাগছে। সিজদার মন খারাপ দেখে মেহেন্দি আর্টিস্ট লাবণ্য বলল, জানো সিজদা, আমার বিয়ের পর দিন সকালে কি হয়েছিল? সিজদা ছোট করে জবাব দেয়, না আপা, তাই তো। তুমি কিভাবে জানবে? আমি তো তোমাকে বলিনি। তাহলে তুমি কিভাবে জানবে বলো? তাহলে শোনো কি হয়েছিল কাকতালীয়ভাবে। আমার বর, আমার ভাইয়ের নাম একই। তো বিয়ের পর দিন সকালবেলা ঘুম ভাঙার পর দেখি রুমে লাইট জ্বলছে। লাইটের আলো সহ্য না হয় আমার। আমি বাড়িতে যেভাবে চিৎকার করতাম, সেভাবে চিৎকার করে বলে উঠেছিলাম, এই রাফিন কুত্তা, রুমের লাইট বন্ধ কর। মানে আমি বিয়ের পরেও ভুলেই গেছিলাম যে আমি বিবাহিত। মেয়েটার কথা শুনে সিজদা হেসে দেয়, যা দেখে লাবণ্য বলে, তোমার হাসিটা খুব সুন্দর। বরকে ঘায়েল করার জন্য এমন মিষ্টি হাসি যথেষ্ট। সবসময় এমন হাসি খুশি থাকবে। আচ্ছা, তোমার বরের নামের অক্ষর কী গো? লাবণ্যের প্রশ্নে থতমত খেতে সিজদা। সে তো জানেই না, বরের নামটা পর্যন্ত জান না। সাজ্জিতের নাম জানতো, কিন্তু সাজ্জিতের সাথে তো তার বিয়ে হচ্ছে না, অন্য কারোর সাথে হচ্ছে। সিজদা কিন্তু বলতে যাবে, তার আগে বিথি চৌধুরী এসে বলল, ওর হবু বরের নাম সাইফন। লাবণ্য সিজদার হাতে মেহেন্দি দিতে দিতে বলল, সাইফন মিন? প্রথম অক্ষর এস, বা চমৎকার। এস ফর সাইফন, এস ফর সিজদা। দুজনের নামের মিল, আশা করি তোমাদের মনেরও মিল হবে। সিজদা প্রতি উত্তরে শুধু মিষ্টি হাসি উপর দেয়।
মেহেদি দেওয়ার শেষ হলে সিজদা কিছুক্ষণ মেহেদি শুকিয়ে যাওয়ার অপেক্ষা করে। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সিজদা হাত মুখ ধুয়ে মেহেদি গাঢ় রং তার হাতে যেন জ্বলছে। সিজদা হাত দেখে সালমা বেগম বলল, শুনেছি যার হাতে মেহেন্দি রং করা হয় তার বর নাকি তাকে তত ভালোবাসে। তোরে তো জামাই বাবাজি মেলা ভালোবাসবে রে সিজদা, বর্ষ আগে হবি তুই। সালমা বেগমের কথায় সিজদা লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে আসে। পার্লারে মেয়েরা খুব সুন্দর করে সিজদাকে হলুদ সাজে সজ্জিত করেছে। তার পরনে রয়েছে কাঁচা হলুদ রঙের শাড়ি, গলায় হাতে কানে মাথায় গোলাপের আর গাঁদা ফুলের সংমিশ্রণে তৈরি গহনা পরানো, মুখে ভারী মেকআপ, ডাগর ডাগর চোখ দুটো, আইলাইনার, মাস্কারা, গিল্টার পেয়ে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। উড়ো গাঢ় লাল লিপস্টিক, নিজ ঠোঁটে বাম সাইডে কালো কুচকুচে তিলটা যেন মুখ সৌন্দর্যের জন্য আরও বাড়িয়ে দিছে। তার হাত দুটো মেহেদির গাঢ় লাল রঙে রঙিন হয়ে উঠেছে। সিজদার সাজ কমপ্লিট হলে পার্লারে মেয়েটা সিজদাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আয়নায় নিজেকে থেকে নিজেই চিনতে পারে না সিজদা। মেকআপের আড়ালে ডেকে নিয়ে সিজদায় নিজস্ব রূপ। সিজদার সাজ কমপ্লিট না হতে হালিমা মঞ্জিলের সদস্যরা বিয়ের উপটৌকন নিয়ে চলে আসে। হালিমা বেগম এসে সিজদাকে জড়িয়ে ধরে সিজদার কপালে চুমু দিয়ে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে, এ যেন আসমান থেকে পরি নেমেছে। ভাগ্যে সাইফোন এখানে থাকলে সাইফোনের দফারফা হয়ে যেত। হলুদের সাজে এরকম হলুদ পরি লাগছে, ধন্যবাদ দাদিজান। স্বামীরা প্রথমবার সিজদাকে দেখেছে। হালিমা বেগমের মুখে সিজদার প্রশংসা শুনে সিজদাকে দেখার জন্য মনটা আঁকুপাকু করছিল। চৌধুরী বিলে প্রবেশ করে স্বামীরা দৌড়ে সিজদার কাছে চলে যায়। সিজদাকে স্বামীরার খুব পছন্দ হয়। স্বামীরা সিজদার দিকে এগিয়ে এসে বলে, হাই, আমি স্বামীরা, তোমার একমাত্র ননদিনী। সিজদা হাসি মুখে স্বামীর সাথে কুশলাদি বিনিময় করলো। স্বামীরা অনেকগুলো সেলফি তুলে নিল সিজদার সাথে। প্রথম দেখাতে সিজদার সাথে স্বামীরা একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাতুই এসে সিজদাকে দেখে মনে মনে বলল, সাজ্জিস এই মেয়েকে রিজেক্ট করছে। সৌন্দর্যের দিক থেকে আমি তো এই মেয়ের নখের যোগ্য নই। সাজ্জিসকে আদৌ এই মেয়েকে দেখেছে? আমার কেন জানিনি মনে হচ্ছে সাজ্জিস সিজদাকে না দেখেই রিজেক্ট করছে। এমন নিখুঁত মেয়েকে কোনো পুরুষের রিজেক্ট করার সাধ্য নেই। না না, বিয়ে না হওয়া পর্যন্ত সাজ্জিদকে কোনোভাবেই এর মেয়ের মুখোমুখি বা সিজদার কোনো ছবি দেখতে দেওয়া যাবে না। এই মেয়েকে দেখে যদি সাজ্জিদ বিয়ে করতে চায় তখন আবার কী হবে? হালিমা মঞ্জিলে বউ হয়ে আসার স্বপ্নই থেকে যাবে আজীবন। ভালোই হয়েছে সাজ্জিদ হলুদ সন্ধ্যায় আসেনি, কিন্তু বিয়েতে ঠিক আসবে। কিন্তু না, আমি থাকতে সেটা হতে দিব না। সাজ্জিদকে কিছুতেই বিয়েতে উপস্থিত থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে। সিজদার বুক দুরু দুরু করছে, অজানা ভয়ে গা কাটা দিয়ে এলো। সিজদার অস্বস্তি বুঝতে পেরে হালিমা বেগম এসে সিজদাকে স্বাভাবিক করার চেষ্টা করে। সিজদার স্বাভাবিক হতে হলুদের কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রাশেদ চৌধুরী এসে সিজদাকে মিষ্টিমুখ করিয়ে সিজদার গায়ে হলুদ ছুঁয়ে দেখে। বিথি চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক হাসি ফুটিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়। সালেহা বেগম সিজদার গালে হলুদ ছুঁয়ে দিতে দিতে চোখের পানি ছেড়ে দেন। সিজদা তাকে ছেড়ে চলে যাবে ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তিনি যেতে একে একে সবাই এসে সিজদাকে মিষ্টিমুখ করায় গালে, তাতে হলুদ ছুঁয়ে দেয়। এরপর নাচ গান শুরু। স্বামীরা তাতই সহ আরও অনেকেই পারফরমেন্স করে। ফটোশ্যুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে শেষ হয় হলুদের সন্ধ্যা। দুদিন পর সাজ্জিদের একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে। এজন্য সাজ্জিদ ডিনার শেষ করে বাইরের দেশের বড় বড় ডাক্তারদের সাথে ভিডিও চ্যাট করছিল। তাদের সাথে থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। এ সময় সাজ্জিদের তার ফোন রুমে প্রবেশ করে। সাজ্জিদকে ভিডিও চ্যাট করতে দেখে সাইফার নিঃশব্দে সাজ্জিদের পাশে বসে সাজ্জিদের রুমের দিকে চোখ বোলায়। রুমটা খুবই পরিপাটি করে সাজানো গোছানো। মনেই হচ্ছে না এটা কোনো ছেলের রুম। রুমের প্রত্যেকটা আসবাবপত্র আভিজাত্যের ছোঁয়া লেগে আছে। সাইফান সেগুলো দেখছিল। এর মধ্যে সাজ্জিদের ভিডিও চ্যাট শেষ করে গম্ভীর স্বরে সাইফানের উদ্দেশ্যে বলে, কি চাই? গুনে গুনে তুই 1 মাস 12 দিনের ছোট আমার, তাই তুই বলে করে সম্বোধন করছি। তোকে তুই বলে সম্বোধন করা আমার ভাইগত অধিকার। তুই আমাকে ভাই বলে না মানলেও আমি তোকে ভাই বলে মনে করি। আমার ফ্রেন্ড, ব্যাচমেট সবাই জানে আমরা 2 ভাই। আমি অনেক গর্ব করে বুক ফুলিয়ে সবাইকে বলি আমার ভাই একজন কার্ডিওলজিস্ট। যদি আমি জানি তুই আমাকে খুব একটা পছন্দ করিস না। পছন্দ না করাই স্বাভাবিক, কারণ আমি তো তোর রক্তের কেউ না। ভুল জানো তুমি। তোমাকে অপছন্দ করব বলো তো? তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই আমার কাছে। তাই যদি হয় তাহলে আমার বিয়েতে সবাই এত আনন্দ ফুর্তি করছে, অথচ তুই একটা বারের জন্য সেখানে গেলি না। স্বামীরা তোকে কতবার করে বলল মেয়েদের বাড়িতে হলুদের সন্ধ্যা যেতে, তুই সেখানে গেলি না। তুমি তো জানোই আমি কত বিজি থাকি। ছুটিতে থাকলেও ইমার্জেন্সি কল পেলে হসপিটালে ছুটতে হয়। শুধুমাত্র পেশেন্টদের সময় দিলে হবে? আগামীকাল তো যতই ডিউটি থাকুক, অপারেশন থাকুক, ইমার্জেন্সি কেস থাকুক,
আমি কিন্তু তোকে ছাড়বো না, বিয়েতে তোকে যেতে হবে। যদিও আগামীকাল অফ ডে, তবুও আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। এসব গান বাজনা হই হুল্লোড় আমার একদম ভালো লাগে না। আমি বরাবর এসব থেকে দূরে। কোনো অজুহাত শুনবো না আমি। তোকে যেতেই হবে, মানে যেতেই হবে। একটা দিনও তো তোকে নাচ গান হই হুল্লোড় করতে হবে। শুধু তুই থাকবি বিয়েতে উপস্থিত। ওকে, চেষ্টা করবো বললে হবে না, তোকে যেতে হবে। তুই না গেলে আমি খুব কষ্ট পাবো। ওকে, যাব। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি হয়েছি। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। সকালে দেখা হবে বলে সাইফান সাজ্জিসের রুম থেকে বেরিয়ে এসে সাইফান যাতে সাজ্জির রুমের লাইট অফ করে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু বিবিতে মাম তার চোখে ঘুম আসছে না। সাজ্জিদ বিছানা ছেড়ে উঠে সোফায় বসে দু হাতে মাথা চেপে ধরে বলে, আমার মন চুরি করে তুমি নিশ্চিন্তে খুব আয়েশ করে ঘুমিয়েছো, কিন্তু আমার চোখের ঘুম যে কেড়ে নিয়েছো। এখন এর দায়ভার কে নিবে? নিজের দিকে নিজে প্রশ্ন করে উত্তর পায় না সাজ্জিস কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে আবারও বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু চোখে ঘুম ধরা যাচ্ছে না দেখে সাজ্জিদ কলম, কাগজ, পেন্সিল, রং তুলির সাহায্যে তার মায়াবী ভীতু মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। হালিমা বেগম সিজদাকে শহরের সবচেয়ে বড় বিউটিশিয়ান অতিশী মণ্ডলের কাছে নিয়ে এসে অতিশী মণ্ডল হাতের জাদু কথা অনেক শুনেছে হালিমা বেগম। তাই তো সিজদাকে তার পার্লারে নিয়ে এসেছে। তিনি সিজদাকে খুব সুন্দর একটা লুক দিয়েছেন। সিজদা থেকে চোখ ফেরানোর দায় হয়ে গেছে। সিজদা পার্লারের সাজ কমপ্লিট হলে তারা পার্লার থেকে বের হতে হালিমা বেগমের ফোন বেজে ওঠে। হালিমা বেগম কল রিসিভ করতে হ্যালো হ্যালো করতে থাকেন, কিন্তু কথা বুঝতে না পারে একটু দূরে সরে যান। ঠিক তখনই সিজদার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। সিজদা কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে সিজদাকে গাড়ির ভিতরে নিয়ে গিয়ে নাকে রুমাল চেপে ধরা হয়, যার দরুন সিজদা মাথা চক্কর দিয়ে শুরু হয়। চোখের সামনে একটা ঝাপসা দেখতে হয়। কয়েক সেকেন্ডের মধ্যে সিজদা সেন্সলেস হয়ে যায়। চোখে মুখে পানির ছিটে পেতেই টিপ টিপ করে চোখ মেলে তাকায় সে, কিন্তু চোখ খুলে বুঝে উঠতে পারছে না সে কোথায়। মাথাটা এখনো ভার হয়ে আছে তার। সে কিছুক্ষণ পুরো রুম ভুলিয়ে নেয়। পরে বুঝতে পারে সে কাজী অফিসে আছে, কিন্তু এটা বুঝতে পারে না যেখানে তাদের বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করেছে সেখানে তাকে জোরপূর্বক কাজী অফিসে তুলে নিয়ে আসা হচ্ছে কেন? আর কে বা কারা তাকে তুলে নিয়ে এসেছে? সিজদা ভাবতে পারছে না কিছু। প্রচণ্ড মাথা ধরছে তার। সিজদা আশেপাশে তাকিয়ে দেখে কোনো লোকজন নেই। পুরো অফিস একদম ফাঁকা। সে আর এক মুহূর্ত বিলম্ব না করে সিজদা কাজী অফিস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই একজন পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। মানুষটাকে দেখে সিজদার চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। সিজদা মানুষটিকে ভালো করে পরখ করে বলে, আপনি এখানে? ডাক্তারবাবু, আপনি এখানে? আপনি আবারও আমাকে বাঁচাতে এসেছেন? দেখুন কারা যেন আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমি দাদিজানের সাথে পার্লারে এসেছিলাম, সেখান থেকে আমাকে জোরপূর্বক এখানে নিয়ে এসেছে। আজকে আমার বিয়ে, অথচ দেখুন আমাকে কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে। সিজদা কথাগুলো এক নাগাড়ে বলার পরমুহূর্ত সিজদা সাজ্জিদকে বিয়ের শেরওয়ানি পরে বরের সাজে দেখে দেখে অবাক হয়ে যায়। সিজদার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ডাক্তারবাবু আপনি বরের সাজে? আজকে কি আপনার বিয়ে? আজকে আমারও বিয়ে? কাকতালীয়ভাবে আমাদের দুজনের একই দিনে বিয়ে? দারুণ তো ব্যাপারটা। আপনাকে বরের সাজে দারুণ লাগছে ডাক্তারবাবু। কিন্তু আপনি বিয়ে না কি বাড়িতে না গিয়ে কাজী অফিসে কী করছেন? কাজী অফিসে বিয়ে করবো তাই? ওমা, কাজী অফিসে কেন? আমার মনের রানী আমার বুকে প্রেমের আগুন জ্বালিয়ে অন্য কারোর সাথে ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। তাই তো তাকে সোজা কাজী অফিসে আসতে হলো। এখন তাকে বিয়ে করার জন্য চিরদিনের জন্য আমার সম্পত্তি করে নিব। সেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না। সে শুধু আমার, একান্ত আমার স্থায়ী সম্পত্তি। কার সাথে বিয়ে আপনার? পাত্রী কোথায়? এখানে তো কাউকে দেখছি না। তুমি কি চোখে কম দেখো? মানে চোখের সামনে বধূ বেশে পাত্রী দাঁড়িয়ে আছো, তুমি দেখতে পাচ্ছ না সৌন্দর্যময়ী? কথাটা কর্ণকুহর প্রবেশ করতে পিলে চমকে উঠল সিজদা। সাজ্জিদ সরাসরি তাকেই যে ইঙ্গিত করছে এটা বেশ বুঝতে পারে সিজদা। সিজদা ভয়ে ঘামতে শুরু করলো, যা দেখে সাজ্জিদ তার রুমাল এগিয়ে দেয়। সিজদা সাজ্জিদের হাত থেকে রুমালটা নানিয়ে বলল, এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? তুমি যেটা শুনছো সেটাই। তার মানে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, এখানে নিয়ে আসছেন, তাই না ডাক্তারবাবু? ইয়েস, আই অ্যাম। ছি ছি, আপনি এতটা নিচু মনের মানুষ আমি কখনোই ভাবতে পারিনি ডাক্তারবাবু। আপনাকে কত ভালো মনের মানুষ ভেবেছিলাম, কত সম্মান শ্রদ্ধা ছিল আপনার প্রতি, কিন্তু সেই সম্মান শ্রদ্ধা এক নিমেষে ঘৃণায় পরিণত করে দিলেন আপনি। আপনি এতটা নিচ নামতে পারেন আমি ভাবতে পারছি না। এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসার জন্য সব করা যায়। তোমার ভালোবাসা আমাকে নিচু মনের মানুষ হতে বাধ্য করেছে সৌন্দর্যময়ী। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনে আমার এই মনটা তোমাকে দিয়েছিলাম। আমার শয়নের স্বপ্নে তুমি ছিলে সৌন্দর্যময়ী। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, চেম্বারে বসতে পারি না, সব পেশেন্টের জন্য মধ্যে তোমাকে দেখতে পাই। যখন জানতে পারলাম আজ তোমার বিয়ে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজায় টান দিছে। তুমি অন্য কারো বউ হবে, অন্য কারোর জন্য সাজবে, অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে, তোমাকে ভালোবাসবে, অন্য পুরুষ তোমার ভেজা চুলের কারণ হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না।
তাই তো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা, এরপর চিরদিনের জন্য তোমাকে আমার করে নেব সৌন্দর্যময়ী। তুমি শুধু এবং শুধুমাত্র আমার হবে, আর কারো নয়। তোমার আমার বিয়ে হবে, সংসার হবে, আমাদের ছোট্ট সংসারে একটা সৌন্দর্যময়ী আসবে, অনেক সুখের সংসার হবে আমাদের। আপনার সেই আশা কখনোই পূরণ হবে না ডাক্তারবাবু। আমি কখনোই আপনার মতো একজন নিচু মন মানসিকতার লোককে বিয়ে করব না। কত ভালো মনের মানুষ ভেবেছিলাম আপনাকে। আসলে আপনার চেহারাই সুন্দর, কিন্তু মন সুন্দর নয়। আপনি মনুষ্যত্বহীন। আপনার ভেতরে যদি কোনো মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে আপনি কোনো মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করতে চাইতেন না। কি করতাম বলো? ভালোবাসি তোমাকে। আপনার ভালোবাসার কেতায় আগুন। আমি না আপনাকে ভালোবাসি, আর না আপনাকে বিয়ে করব। আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি সেই ছেলেকেই বিয়ে করব। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে সৌন্দর্যময়। দয়া করে ডাক্তারবাবু, আমাকে প্লিজ যেতে দেন। এতক্ষণে হয়তো আমাকে না পেয়ে সবাই অনেক খোঁজাখুঁজি করছে। যাবে তো সৌন্দর্যময়ী, অবশ্যই যাবে, কিন্তু সেটা আমার বউ হওয়ার পর যাবে। বিয়ে না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না সৌন্দর্যময়ী। আমি মরে গেলেও আপনার মতো নোংরা মনের মানুষকে বিয়ে করব না ডাক্তারবাবু। বলে সিজদা বেরিয়ে আসতে গেলে সাজ্জাদ সিজদার সামনে একটা ভিডিও প্লে করে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সালেহা বেগমকে একটা বদ্ধ চেয়ারের উপর রশি দিয়ে বেঁধে রেখে মুখের মধ্যে কাপড় গুজে রাখা আছে। গুন্ডারা সালেহা বেগমের দিকে বন্দুক তাক করে দিয়েছেন, যেটা দেখা মাত্র পা থেমে গেল সিজদার। বুকে চিনচিন ব্যথা সৃষ্টি হলো। সিজদার সবচেয়ে কাছের মানুষ সালিয়া বেগম। তার এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ল সিজদা। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। সিজদা ছলছল চোখে সাজ্জিদের দিকে তাকাতে সাজ্জিদ বলল, নাও ইউর চয়েস। তোমাকে ভালোই ভালো বিয়ে করতে, নাকি তোমার প্রাণপ্রিয় সালিয়া খালার মরা লাশ দেখবে? আমার লোকের হাতে যে বন্দুক দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেলনা বন্দুক নয়, একদম লোডেড গান। 6-6টা গুলি আছে ওর মধ্যে। টিগার চাপ দেওয়া মাত্র বন্দুক থেকে গুলি বেরিয়ে আসবে। তোমার সালিয়া খালার মাথা ছিন্ন বিচ্ছিন্ন। তুমি কি চাও তোমার জন্য একটা নিরীহ মানুষের প্রাণ যাক? আমাকে বিয়ে তো করতে এত সমস্যা কোথায়? তোর সৌন্দর্যময় আমার কি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব আছে। হাজার হাজার মেয়ে পাগল আমার জন্য, কিন্তু আমি পাগল তোমার জন্য। সিজদা কিছু বলছে না দেখে সাজ্জিদ আবারও বলল, বলো না সৌন্দর্যময়, বিয়ে করবে আমাকে? হবে কি আমার মনের রাজ্যের রানী? সিজদা কোনো কথা না বলে চুপচাপ চেয়ারে গিয়ে বসে। মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর কাজী সহ অনেকে কাজী অফিসে প্রবেশ করে। সাজ্জিদ সিজদার বিয়ে সম্পূর্ণ হয়। মোনাজার সাথে উপস্থিত সকলের সাথে মিষ্টি বিতরণ করা হয়। সকলে মিষ্টি খেতে ব্যস্ত হয়েছে। এদিকে সাজজিদ এসে সিজদার কোমর ধরে সিজদাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। সিজদা ছটফট করতে করতে বলে, কি করছেনটা কি ডাক্তারবাবু? ছাড়ুন বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়েছে। আমি আপনার কথা মেনে নিয়েছি, আপনাকে বিয়ে করছি, তার মানে এই নয় যে আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবেন না সৌন্দর্যময়? আপনি লুলা নাকি যে আপনাকে আমার মিষ্টি খাওয়াতে হবে? আপনার ইচ্ছে হলে নিজে খান, না হলে না খান। কথাটা বলে সাথে সাথে সাজ্জে সিজদার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। কী করছেন ডাক্তারবাবু? ছাড়ুন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার কথা মেনে নিয়েছি, আপনাকে বিয়ে করছি, তার মানে এই নয় আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবেন না সৌন্দর্যময়ী? আপনি লুলা নাকি যে আপনাকে মিষ্টি খাওয়াতে হবে? আপনার ইচ্ছে হলে নিজে খান, না হলে খান না। কথাটা বলার সাথে সাথে সাজ্জিদ সিজদার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। আচমকা প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে যায় সিজদার। এসি রুমে থাকা ওপরে ঘেমে জামাটা গায়ের সাথে লেপ্টে গেছে। সিজদা ধরপড় করে উঠে বসে। চারিদিকে তখন ফজরের আজানে মিষ্টি ধ্বনি মুখরিত হচ্ছে। সিজদা উঠে বসতে সালেহা বেগমকে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয়। সিজদার মুখে ভয়ের ছাপ স্পষ্ট উঠেছে। সালেহা বেগম সিজদাকে এক গ্লাস পানি এনে দেয়। সিজদা পুরো পানি এক নিঃশ্বাসে শেষ করে। সিজদার এই অবস্থা দেখে সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দেয়। কিরে মা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছে? আচ্ছা খালা, একটা কথা দাও, ভোরের দেখা স্বপ্ন কি সত্যি হয়? হঠাৎ এই প্রশ্ন কনা খালা? গ্রামের মানুষেরা তো কয় যে ভোরের দেখা স্বপ্ন সত্যি হয়। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখিস? সিজদা মুখে কিছু বলল না, মনে মনে বলল, একে আমি স্বপ্ন দেখলাম। এত মানুষ থাকতে ডাক্তারবাবু আমার স্বপ্নে আইলো কেন? ডাক্তারবাবু কি সত্যি খারাপ মানুষ? না না, ডাক্তারবাবু কখনোই এমন করবে না। আল্লাহ যা না করুক, এমন স্বপ্ন যেন কোনোদিন সত্যি হয় না। হালিমা মঞ্জিলে বিয়ের তোড়জোড় চলছে। সকাল থেকে মির্জা পরিবারের মেয়ে সদস্যগুলো নিজেদের মতো করে সাজগোজ করাতে ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ের বাড়ি বলে কথা, স্বামীরা গোলাপি কালারের একটা শাড়ি পরেছে। স্বামীরা রামিম জন্মদিনে গিফট করেছে, সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল,
এক পাতা টিপও দিয়েছে। স্বামীরা 2 হাত ভর্তি করে, কপালে ছোট্ট একটা টিপ, কানে বড় ঝুমকো, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে তার ব্রাউন কালারের ছোট ছোট চুলগুলো ছেড়ে দিয়েছে। সব মিলে দারুণ লাগছে স্বামীরাকে। স্বামীরা রেডি হয়ে ঝটপট কয়েকটা সেলফি তুলে রামিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। বিয়েতে রামিমকেও বরযাত্রী হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। স্বামীরা ভেবেছিল এই সুযোগ তারা চুটিয়ে প্রেম করতে পারবে, কিন্তু স্বামীরা সেই আশা পূরণ হয়নি। হুট করে রামিমের বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবাকে অসুস্থ অবস্থায় রেখে ছেলে হয়ে আনন্দ ফুর্তি করে বেড়ানোটা রামিমের মন সায় দেয়নি। রামিম যাবেও না বলে দেয়। স্বামীরাও জোর করে না রামিমকে। ছবি দেখে রামিম ভিডিও কল করে। স্বামীরা কল রিসিভ করতে রামিম বলে, ছবি দেখে মনে যে আগুন ধরে জ্বালিয়ে দিছো, সেই আগুন নেভাবো কি করে? এখন আমার একটা গাই গান গাইতে ইচ্ছে করছে, গাও শুনি। তুমি জ্বালাই গেলা, মনের আগুন নিভাই গেলা গো, কাছে আসো নিভাই দেই। সম্ভব হলে এক্ষুনি ছুটিয়ে চলে আসতাম। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো বলো তো? তোমাকে কতবার বলেছি আমাদের বাড়িতে এসে বাবার কাছে আমাদের সম্পর্ক জানো, কিন্তু তোমার তো কোনো হেলদোল নেই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এখনো সিরিয়াস হতে পারলে না রামিম। তোমার বাবাকে দূর থেকে দেখেই আমার ভয় লাগে, কাছে গেলে আমি নিশ্চিত পটল তুলবো। বাবার মেয়ের সাথে প্রেম করার আগে মনে ছিল না আমার বাবা একটু সুস্থ হলে আমি বাবা মাকে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেবো লক্ষ্মীটি। তোমার এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। দয়া করে নতুন কিছু বলো। এবার আর পিছু হাঁটাবো না, সত্যি সত্যি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, দেখাই যাবে। বের হতে হতে হবে, রাখছি এখন। ফোন রাখার আগে একটা দাও। কি দেবো? চুমু। যতদিন না তুমি বাবাকে আমাদের সম্পর্কের কথা জানতে না পারবে, ততদিন কোনো চুমু পাবে না। এটাই তোমার শাস্তি বলে স্বামীরা কল কেটে দিয়ে সাইফনের রুমে এসে দেখে সাইফন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সাইফনের পরনে বিয়ের শেরওয়ানি, পায়ে জুতো, বাম হাতে হ্যান্ড ওয়াশ। স্বামীরা সাইফনকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাইকে বিয়ের সাজে খুব সুন্দর লাগছে। কারো নজর না লাগুক আমার ভাইয়ের উপর। আমার বোনকেও শাড়িতে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার চলো, সবাই সেই কখন থেকে অপেক্ষা করছে তোমার জন্য। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসেছি। সাজ্জিতের কোনো খবর নেই। মেয়েদের মতো এত নিতে কি এত সাজগোজ করছে আল্লাহ জানে। আমি একবার দেখে আসছি ভাইয়া হলো কি না হলো। স্বামীরা সাইফনের রুম থেকে বের হয়ে দেখে সাজ্জিদ একদম রেডি। পরনে ডিপ নেভি ব্লু কালারের পাঞ্জাবি, সাথে লাল কালারের পকেট স্কোয়ার, সাদা কালারের চিনোস, হাতে ম্যাচিং ঘড়ি, পায়ে দামি শু, চুলগুলো স্পাইক করা। সব মিলিয়ে কোনো হিরোর থেকে কম লাগছে না সাজ্জিদকে। সাজ্জিদ বেরোতে সাইফান সাজ্জিদকে জড়িয়ে ধরে বলল, আমি তোর বিয়েতে বাড়িতে যাওয়ার পক্ষে ছিলাম ভাই, কিন্তু তোর এত সাজগোজ করে যাওয়ার পক্ষে নেই। এত সাজগোজ করে যাচ্ছিস, দেখা গেল মেয়ে আমাকে রেখে তোকে বিয়ে করতে চলে এলো। সাজ্জিদ কিছু বলার আগে শান্তা মির্জা প্লেটে মিষ্টি দুধ নিয়ে এসে সাইফানের গালে মিষ্টি তুলে দিল। সাইফান খাওয়া শেষ হতে শান্তা মির্জা সাজ্জিদের গালেও মিষ্টি তুলে দিল। সাজ্জিদ সবার সামনে সিনকেট না করে চুপচাপ মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়া শেষ হতে শান্তা মির্জা সাজ্জিদের হাতে এক গ্লাস দুধ দিল। সাজ্জিদ চুপচাপ দুধ খেয়ে নিল। সাইফান গুরুজনদের সালাম নিয়ে সাজ্জিদকে নিয়ে বের হতে যাবে, তখনই সাজ্জিদ খেয়াল করলো সাজ্জিদের ওয়ালেট নিতে ভুলে গেছে। যা দেখে সাজ্জিদ, ও শিট, আমি ওয়ালেট আনতে ভুলে গেছি। তুমি আগাও, আমি অন্য গাড়ি বা বাইক নিয়ে এসেছি। তুই নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় বলে সাইফান গাড়িতে বসে যায়। বাড়ির সদস্যদের মতো গাড়ি কেউ নতুন রূপ দেওয়া হয়েছে। গোলাপ, গাঁথা, রজনীগন্ধা ফুলের সংমিশ্রণে গাড়ি সাজানো হয়েছে। বরের গাড়িতে সাইফান, স্বামীরা সহ সাইফানের সব কাজিনরা হই হুল্লোড় করতে করতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লাল টুকটুকে বেনারসি, মুখে ভারী মেকআপ, গা ভর্তি গহনা পরে আছে বধূ বেশে রয়েছে সিজদা। অজানা ভয় ও শঙ্কা ক্ষণে ক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠছে তার। মাথার উপর ফ্যান ঘুরছে, তবুও নেমে ঘেমে একাকার হয়ে গেছে সিজদা। বুকের ভেতর ঢোল পেটানোর শব্দের মতো আওয়াজ হচ্ছে। সবাইকে ছেড়ে থাকতে হবে ভাবতে বুকটা বেরিয়ে যাচ্ছে কান্না। সিজদার এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার মামা ঘাড়ে বোঝা হয়ে থাকতে চায়নি। তাই তো পাত্রে বদল হয়ে যাওয়া থেকে শুরু করে যা যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। সে চায়নি তার জন্য মামা মামির মধ্যে কোনো প্রকার অশান্তির সৃষ্টি হোক। ভেতরে ভেতরে কষ্টের পাহাড় জমলেও কাউকে সেই কষ্ট বুঝতে দেয়নি। নিজের ভেতর সবটা চাপা রেখেছে। সিজদা নিজের রুমে বসে চোখের পানি ফেলছিল। এর মধ্যে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে প্রবেশ করে। সালেহা বেগমকেও দেখে সিজদার সন্তর্পণে চোখের পানি মুছে নিল। সেটা চোখ এড়িয়ে গেল না সালেহা বেগমের। সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল মেয়ে, কাঁদছিস কেন? কান্দে কান্দে সাজগোজ নষ্ট করে ফেলছিস। একদম কানবি না, কইয়া দিলাম। চোখের পানি মোচ কইতেছিস সিজদা, না হলে কিন্তু তোর সাথে আমি কান্দাই দিব।
তুই বুঝোস না কেন? আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না, আমার বুক ফাইটা কান্দন আহে বলে সালেহা বেগমও কান্না করে দিল। সালেহা বেগমের কান্না থেকে সিজদা তৎক্ষণাৎ চোখ মুছে নিল। আমার খিদে পেয়েছে খালা, শেষবারের মতো একটু তোমার হাতে খাইয়ে দেবে? শেষবার মানে কি? বিয়ে হইবে তার মানে কি এটা না যে তুই আর কোনোদিন এই বাড়ি আইবি না? বিশ্বাস করো খালা, আমি আর এই বাড়ি আসতে চাই না। আস আসি আসা মনে মামু মামির মধ্যে ঝগড়া লাগা, অশান্তি সৃষ্টি হয়, যেটা আমার ভালো লাগে না খালা। শ্বশুরবাড়ি গিয়ে আমার যা হয় হবে, তবুও আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। 2 দিন থেকে আপামনিরও দেখতে পাইছি না। মামিমা আপামনির কথা কিছু বলবে না। আপামনি কোথায় আছে কেমন আছে জানে না। আপামনির জন্য চিন্তা হচ্ছে। এসব হয়েছে আমার জন্য। আমার জন্য হয়তো বাড়ির মাইয়া বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। নিজেকে অনেক অপরাধী মনে হইতেছে খালা। জাহান্নামে যাক, তাতে তোর কি? যে মাইয়া তোরে 2 চোখে সহ্য করতে পারে না তার লইগা তোর দরদ উতলে পড়তেছে কেন? আপামনি চিন্তা তোর করণ লাগবো না। আর চিন্তা করানোর লাগে বহুত মানুষ আছে। তুই চুপচাপ হা কর বলে সালেহা বেগম সিজদার গালে খাবার তুলে দেয়। সিজদা কয়েক লোকমা খাবার পরে আর খেতে পারল না। সালেহা বেগমও জোর না করে খাবারের প্লেট নিয়ে সিজদার রুম থেকে বেরিয়ে এসে তিনি বেরিয়ে আসতে সিজদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে অবাক হয়ে যায়। নিজেকে নিজে চেনা দায় হয়ে গেল। এর মধ্যে নিচ থেকে বর এসেছে, বর এসেছে বলে চিৎকার শোনা যাচ্ছে। বর এসেছে শুনে সিজদার হার্টবিট বেড়ে যায়। চেনা না জানা না সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের জন্য অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো। সাইফান গাড়ি থেকে নামতেই বিথি চৌধুরী সাইফানের গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে দিয়ে মিষ্টিমুখ করালো। বিথি চৌধুরীর চেহারা দেখে বোঝা যাচ্ছে সে জামাইকে সাদরে গ্রহণ করতে স্বেচ্ছায় আসেনি, তাকে ফোর্স করে নিয়ে এসেছে। মুখখানা কেমন ভার ভার করে রেখেছেন তিনি। মিষ্টিমুখ শেষ করে সাইফানকে প্রবেশদ্বারে ফিতা কাটার জন্য নিয়ে আনা হলো। ফিতা কেটেই দেওয়ালে তৈরি করে রেখেছেন। অপর প্রান্তে কেচি হাতে দাঁড়িয়ে আছে সুন্দরী সুন্দরী রমণী। তাদের দাবি ফিতা নামক এই দেওয়ালটাকে টপকাতে হলে তাদের সম্মানী স্বরূপ 50,000 টাকা দিতে হবে। এই নিয়ে দুপক্ষের কিছুক্ষণ কথা কাটাকাটি হতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে হালিমা বেগম হাতে 30,000 টাকা ধরিয়ে গেলেন। টাকাগুলো হাতে পেয়ে মেয়েগুলো আনন্দ উল্লাসে মেতে উঠল। সাইফনের হাতে ফিতে কাটার জন্য কেচি দেওয়া হলো। সাইফন ফিতা কাটতেই তার মাথায় ফুল ছিটিয়ে দিতে লাগলো সবাই। যথারীতি সাইফনকে ভেতরে নিয়ে বরের আসনে বসিয়ে দেওয়া হলো। সাইফন দুচোখ শুধুমাত্র সাজ্জিসকে খুঁজছে। সাইফন বারবার সাজ্জিতের নাম্বারে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। সাইফন ফোন পকেটে রেখে এদিক ওদিক বুলিয়ে দিল, কিন্তু সাজ্জিসের কোনো দেখা মিলল না। সাইফনকে এদিক ওদিক তাকাতে দেখে স্বামীরা বলল, ভাবিমণিকে খুঁজছো বুঝি? তাকে খুঁজে কোনো লাভ হবে না ভাইয়া, সবেমাত্র এলে, সবুর করো। সবুরে মেওয়া ফলে। তুই 4 লাইন বেশি বুঝিস। তোকে কে বললো আমি তোর ভাবিমণিকে খুঁজছি? তো কাকে খুঁজছো আমি বুঝি না, কাক মনে করছো? আমি জানি তুমি মনে মনে বলছো নয়নের না ঘুরে খুঁজি তোমারে তোমারে। আমি তাকে খুঁজি না, আমি খুঁজছি সাজ্জিসকে। সাজ্জিদ এখনও আসেনি। ও তো বললো তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু দেখ এখনও আসার কোনো খবর নেই। ফোন দিচ্ছি, ফোন রিসিভ হচ্ছে না। বাড়িতে কল করলাম, বললো সাজ্জিদ অনেক আগে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, অথচ এখনও সে বিয়ে বাড়ি এসে পৌঁছায়নি। কী করছে ছেলেটা? বড্ড টেনশন লাগছে। রাস্তায় কোনো বিপদ আপদ হলো না তো? নো টেনশন, ডু ফুর্তি। ভাইয়া এক জবান। ভাইয়া যখন আসার কথা বলে দিয়েছে তখন আসবে। সে তার কথার খেলাপ করবে না। ভাইয়া ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না। এনজয় ইয়োর সেফ। বলতে কোথা থেকে এক ঝাঁক তরুণী এসে ছুটে পড়লো। তারা সাইফনের সাথে হাসি তামাশা করতে শুরু করলো। কেউ কেউ আবার সেলফি তুললো। কিছুক্ষণ পর সিজদাকে নিয়ে আনা হলো। সাইফন দুজনে মাঝখানে পর্দা টাঙিয়ে দেওয়া দুজনকে দুপাশে বসিয়ে দেওয়া হলো। সাইফন তখনও সিজদার মুখখানে দেখেনি। সাইফন পর্দা সরাতে ইতস্তত বোধ করলে দেখে স্বামীরা তাদের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল। পর্দা সরাতে যেন সাইফনের মাথায় আকাশ ভেঙে পড়ল। মন দিয়েছি তোমাকে 3য় পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।